হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি টেক্সট বুক। তোমাদের জন্য আজকে একটু অন্যরকম, আমি অন্যরকম নই বা ক্লাসটা তোমাদের একটু অন্যরকম থাকছে। সেটা হচ্ছে, দেখো, আমি অ্যাভেলেবেল থাকি বা না থাকি, রেগুলারিটি কিন্তু নষ্ট করা যাবে না। তো সেই জন্য তোমাদের একদম সোমবারের জন্য যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, একটু আপডেটেড তোমাদেরকে আমি সেগুলো করিয়ে দিচ্ছি। এবং প্রত্যেকে ক্লাসটা কিন্তু অবশ্যই পরে দেখে নেবে। আর হ্যাঁ, ক্লাসটা যখন যারা দেখছো এবং অ্যান্সার গুলোও কিন্তু করতে ভুলবে না, কারণ তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওটা রেকর্ড করে দিয়ে যাচ্ছি। আর আশা করছি এটা তোমাদের লাইভ ক্লাস যাবে না, বাট তোমরা রেকর্ডেড ভার্সনে কিন্তু দেখতে পাবে। অবশ্যই প্রত্যেকে কিন্তু ক্লাসটা করবে, যেরকম টাইম টু টাইম করো, সকাল 10টায়। এবং 10th নভেম্বরের জন্য তোমাদের ক্লাসটা কিন্তু আমি রেকর্ড করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো চলো আমরা রেগুলারের মতো প্রশ্ন কি কি রয়েছে দেখে নিই। বলছে, মুম্বাই বিমানবন্দরে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর ডিআরআই দ্বারা শুরু হওয়া কোন অভিযানের ফলে এনডিপিএস আইন 1985-র অধীনে ব্যাংকক থেকে চোরাচালান করা উচ্চমানের হাইড্রোপনিক গাঁজা বাজেয়াপ্ত করেছে? সেটা হচ্ছে অপারেশন উইড আউট। অপারেশন উইদাউট নয়, কিন্তু অপারেশন উইড আউট। কোথা থেকে কোথায়? সেটা হচ্ছে ব্যাংকক থেকে মুম্বাই আসার যে পথ, সেখানে কিন্তু যারা করছেন, কারা ধরেছে? ডাইরেক্টর অফ রেভিনিউ। ডাইরেক্টর অফ রেভিনিউ, তারা হচ্ছে ইন্টেলিজেন্স, ডিআরআই। ডিআরআই, ডাইরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, তারা কিন্তু মুম্বাই এয়ারপোর্টে তাদেরকে পাকড়াও করেছে এবং সেখান থেকে সিজ করেছে প্রায় হাইড্রোপনিক গাঁজা, যেটাকে কি বলবো, ক্যানাবিস বলা হয়। ক্যানাবিস 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 বলা হয়। এবং যারা স্মাগলার, তাদের হাত থেকে বাজেয়াপ্ত করা রয়েছে। আর যে অ্যাক্টটা কি? অ্যাক্ট হচ্ছে নার্কোটিক্স ড্রাগ প্রোটেকশন অ্যাক্ট, এনডিপিএ, নার্কোটিক্স ড্রাগ প্রোটেকশন অ্যাক্ট। কত সালের? সেটা হচ্ছে 1985 এর। এবং এই যে কি বলবো, মানে প্রায় পাচারের সময় যে হাইড্রোপনিক গাঁজা যেটা পাওয়া গেছে, তার বাজার মূল্য প্রায় 22 কোটি টাকা। বাজার মূল্য প্রায় 22 কোটি টাকা। এবং এর আগে কিন্তু যেটা তোমাদের গোল্ডেন শিপ, সেই রকম একটা প্রজেক্টও কিন্তু চালানো হয়েছিল। তো এই অপারেশন উইডআউট এর মাধ্যমে কিন্তু কোথা থেকে কোথায়, ব্যাংকক টু মুম্বাই আসাগামী সেই পথে কিন্তু মুম্বাই বিমানবন্দরে গোয়েন্দা অধিদপ্তর যারা, তারা কিন্তু পাকড়াও করেছে। তাহলে অপারেশনটার নাম কি? অপারেশন উইডআউট। ক্লিয়ার? এবং অবশ্যই এই একটা কিন্তু মনে রাখবে, যার নাম বললাম, নার্কোটিক্স ড্রাগ, তারপরে হচ্ছে তোমাদের সাইকোট্রপিক সাবস্টেন্স, সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। ঠিক আছে? চোরাচালান অনেক সময় দেখতে পাবে যে বিদেশে এগুলো দেখা যায়, শরীরের ভিতরে ক্যাপসুলের মধ্যে ভরা ভরা জিনিসগুলো ওরা খেয়ে নেয়, অনেকে অপারেশন করে পেটের মধ্যে ঢুকিয়ে রাখে। আমি বুঝি না ভাই, মানে এত কি আছে এর মধ্যে। যাই হোক, নেক্সট, 650 কোটি টাকার সোহরা ট্যুরিজম সার্কিট প্রকল্পটি কোন রাজ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চালু করেছেন? কোন রাজ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চালু করেছেন? সেটা কি? নাম হচ্ছে সোহরা ট্যুরিজম সার্কিট। সোহরা ট্যুরিজম সার্কিট। পেনটাও কথা শোনান, ঠিক আছে? এটা একটা প্রজেক্ট লঞ্চ করেছেন কে? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এটা হচ্ছে কমিউনিকেশন মানে মিনিস্টার। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোন পোস্টে আছেন? কমিউনিকেশন মিনিস্টার অফ নর্থ ইস্ট। এবং এর পাশাপাশি যদি দেখি, তাহলে দেখতে পারবো যে এখানে কেন করা হচ্ছে। বেসিক্যালি বুঝতেই পারছো, ট্যুরিজমকে বাহবা দেওয়ার জন্য। কারণ পর্যটন শিল্প এমন একটা শিল্প যেটা দিন দিন, যার মাত্রা কিন্তু বাড়তেই পারে। তুমি একটা জায়গার সেখানকার পর্যটন মানে যে প্লেস গুলো আছে, সেটাকে তুমি যত বেশি উন্নত করবে, ফ্রেন্ডলি করবে, সাধারণ মানুষের কাছে আই গেছ বা আকর্ষণীয় করে তুলবে, সেখানে পর্যটন শিল্প কিন্তু আরো দিন দিন বাড়তে থাকবে। তো এটা একটা বিজনেস। তো সেই পর্যটন টাকেও এখানে বাহবা দেওয়ার জন্য একটা
অন্যতম গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে কিন্তু কি কি রয়েছে, এখানে রয়েছে কিন্তু লিভিং রুট ব্রিজ, এখানে রয়েছে লিভিং রুট ব্রিজ। এছাড়াও যদি দেখি ইস্ট খাসি হিলস, সেটাও একটা পর্যটকদের অন্যতম দর্শন করার মতো জায়গা, ইস্ট খাসি হিলস। আর কি রয়েছে এখানে, অনেক প্রচুর প্রচুর ওয়াটারফল রয়েছে, এছাড়াও মানে অনেক ওয়াটারফল মানে ঝর্ণা, এই মুহূর্তের জন্য ওয়াটারফলের বাংলা মানেটা যে ঝর্ণা সেটাও মনে করতে পারছিলাম না। আর একটা হচ্ছে মৌসমা, মৌসমা মৌসমা গুহাও কিন্তু এখানে রয়েছে। সেটা কোথায়, এতক্ষণ বললাম সেটা রয়েছে কোথায়, মেঘালয়তে। মেঘালয়তে কিন্তু রয়েছে, যার ওপরের দিকে যদি আমরা দেখতে পাই রয়েছে কে, আসাম। নিচের পোর্শনটা যদি এই দিকটা দেখতে পাই তাহলে দেখতে পাবো বাংলাদেশ, ঠিক আছে। আর এই মেঘালয়ে কিন্তু কি সেলিব্রেট করা হয়, চেরি ব্লসম ফেস্টিভ্যাল। এখানে কিন্তু চেরি ব্লসম ফেস্টিভ্যালও সেলিব্রেট করা হয়। তোমরা অবশ্যই এই প্রশ্নটা করতে করতে কমেন্ট করে অ্যান্সার করে আমাকে বলবে আসামের একটি বিখ্যাত একটা ফেস্টিভ্যাল। অবশ্যই কমেন্ট করবে, কিন্তু প্রত্যেকে করবে। চলো নেক্সট কি বলছে, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবার জন্য স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্ব করা ভারতের প্রথম রাজ্য কোনটি? অর্থাৎ এটা বহু আগে আমরা কিন্তু পড়ে নিয়েছিলাম। স্টারলিংক এর কাজ কি, ইন্টারনেট পরিষেবা প্রদান। এটা কার কোম্পানি, এটা হচ্ছে এলন মাস্কের কোম্পানি, তাই না? এটা এলন মাস্কের কোম্পানি এবং এ হচ্ছে ফাস্টেস্ট ইন্টারনেট পরিষেবা প্রদান করার জন্য কিন্তু এর নামটা। এবং এখান থেকে যদি দেখি সবার প্রথম ভারতের কোন জায়গাতে, ভারতের মহারাষ্ট্রতে কিন্তু সবার প্রথম ফার্স্ট ইন্ডিয়ান টু পার্টনার উইথ স্টারলিংক। এবং এখানে কি হবে, স্যাটেলাইট বেসড ইন্টারনেট সার্ভিস, কি থাকবে এখানে, স্যাটেলাইট বেস ইন্টারনেট সার্ভিস, ঠিক আছে। স্যাটেলাইট বেস এখানে ইন্টারনেট সার্ভিস রয়েছে। স্পিড এখানে ভালো দেওয়া হবে, প্রায় 100 থেকে 200 MBPS স্পিড থাকবে। কত, ইন্টারনেট স্পিড থাকবে প্রায় 100 থেকে 200 MBPS, ঠিক আছে। আর হচ্ছে যদি এখানে দেখি কোন কোন প্রজেক্ট, আর এই স্টারলিংকের জন্য যে প্রজেক্টটা শুরু হয়েছিল, যে স্টারলিংক এরকম ভাবে ইন্টারনেট পরিষেবা প্রদান করবে বা কিছু, সেটা কিন্তু শুরু হয়েছিল 2015 সাল থেকে। এবং 60টারও বেশি বলছে স্যাটেলাইট কিন্তু এরা প্রতিস্থাপন করতে চলেছে। আর কতটা উঁচুতে, 500 মিটার ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার, সরি 500 মিটার কেন বলছি, 500 কিলোমিটার উচ্চতায় কিন্তু এটাকে মানে স্যাটেলাইট গুলোকে বসানো হবে, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকে জানো 2009 সালে 2019-এ কিন্তু ফ্যালকন 9 রকেটও এই কোম্পানি থেকেই লঞ্চ করা হয়েছিল। এবং স্টারলিংক যদি দেখি সেখানে মহারাষ্ট্রের ইন্টারনেটের এই পরিষেবা দেওয়ার জন্য মহারাষ্ট্রকে বেছে নিয়েছে এবং সেখানেই প্রথম এই পরিষেবা দেওয়া হবে। মনে থাকবে বলো। আচ্ছা, এখান থেকে কি প্রশ্ন করা যায়, আচ্ছা, কোথায় লো আর্থ অরবিট, সেখানে কিন্তু স্যাটেলাইট গুলোকে পজিশন করা হয়। লো আর্থ অরবিট, জানি তোমরা যারা যারা ক্লাস দেখছো বা পড়ছো একটু মনে হবে যে লাইভ ক্লাসে তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আজকে ক্লাসটা একটু এরকম করে নাও। তো কি, এ সেল ফোন টাওয়ার ইন স্পেস, স্টারলিংক কে করতে চলেছে, স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক। নেক্সট, ভারতীয় বংশোদ্ভূত গাজালা হাশমি কোন ইউএস রাজ্যের প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান লেফটেন্যান্ট গভর্নর হয়ে ইতিহাস তৈরি করেছেন? ভারতীয় বংশোদ্ভূত মানে তিনি ভারতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ইন্ডিয়াতে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন এবং তার নাম হচ্ছে কি, ভার্জিনিয়ার কিন্তু তিনি লেফটেন্যান্ট গভর্নর হয়ে ইতিহাস তৈরি করেছেন। ভারতীয় বংশোদ্ভূত যদি দেখি, বিকামিং ফার্স্ট
সাউথ এশিয়ান আমেরিকান, কিছু কিছু পয়েন্ট কিন্তু আমাদেরকে দেখতে হবে। একটা হচ্ছে ফার্স্ট সাউথ সাউথ এশিয়ান, ফার্স্ট সাউথ এশিয়ান একজন আমেরিকান, আর প্রথম মুসলিম, অবশ্যই মুসলিম ফিমেল, এবং ফার্স্ট ইসলামিক বটে, ফার্স্ট ইসলামিক মহিলা, হ্যাঁ ঠিকই বলেছি, এবং তিনি হচ্ছেন ফার্স্ট ইসলামিকও বটে। আর হচ্ছেন সেখানে বেসিক্যালি দুটো দলের মধ্যেই কম্পিটিশন যেটাকে বলি আমরা, মানে দুটো দলের মধ্যেই হয়েছিল। একটা ছিল, একটা পার্টির নাম ছিল তোমাদের ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্রেটিক পার্টি, আরেকটা ছিল রিপাবলিকান পার্টি। একটা ছিল রিপাবলিকান পার্টি, এবং রিপাবলিকান পার্টির মেম্বারকে মানে কার, ডোনাল্ড ট্রাম্প, তিনিও কিন্তু এই রিপাবলিকান পার্টি থেকে বিলং করেন। আর তিনি যে জিতেছেন তিনি হচ্ছেন কিন্তু ডেমোক্রেটিক পার্টি থেকে বিলং করেছেন, এবং ফার্স্ট মুসলিম ফিমেল, ফার্স্ট ইসলামিক বা মুসলিম ফিমেল যিনি কিন্তু এই আমেরিকান লেফটেন্যান্ট গভর্নরের পদটি জিতেছেন। তাহলে দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, একজন সাউথ এশিয়ান আমেরিকান, আরেকজন হচ্ছে, আরেকটা পয়েন্ট হচ্ছে প্রথম ইসলামিক বা প্রথম মুসলিম ফিমেল। তাহলে নামটা কি মনে রাখবে, গাজালা হাশমি, ইমরান হাশমির বদ্দি ভাই, সেটা হচ্ছে গাজালা হাশমি। তাহলে একটু মনে রাখবে, ইমরান হাশমির বদ্দি ভাই গাজালা হাশমি কিন্তু আমেরিকাতে রাজ করছে। কিসে রাজ করছে? লেফটেন্যান্ট গভর্নরের হয়ে রাজ করছে, মনে রাখবে। চলো, এবং ইমরান হাশমির বদ্দি ভাই গাজালা হাশমি বললে তাহলে মনে হবে যে she belongs to India, তাই না? চলো নেক্সট, মহারাষ্ট্র সরকার কোন বন্দরে উত্থান বিয়ার সমুদ্র সংযোগের সম্প্রসারণ অনুমোদন করছে? নবসেবা পোর্ট, বর্ধমান বন্দর, জয়গড় বন্দর, নাকি দিঘি বন্দর? সেটা কিন্তু হয়ে যাচ্ছে কোথায়? বর্ধমান বন্দর। কি করছে? সেটা হচ্ছে মহারাষ্ট্র সরকার নতুন বন্দরে উত্থান করছে এবং বিয়ার সমুদ্র সংযোগের সম্প্রসারণকে অনুমোদন করছে। মহারাষ্ট্রের গভর্নর কিন্তু এটা, সরি, মহারাষ্ট্র MH এর গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভ করেছে। মানে এটার এক্সটেনশন করতে চাইছে কার অবধি? উত্তরের সাথে, যার মানে বিয়ার সি লিঙ্কের সাথে, এবং এটা লেন্থ মানে কোনো কিছুকে যদি আমরা এক্সটেন্ড করি তার ওভারঅল দৈর্ঘ্য তো বৃদ্ধি পাবে। তার মানে লেন্থ এখন যদি দেখি 55.12 কিলোমিটার, 55.12 কিলোমিটার অব্দি কিন্তু হয়েছে। এটা হচ্ছে লজিস্টিক ফার্স্ট, মহারাষ্ট্রের একদম নর্থের সাথে সাউথের কানেক্টিভিটির জন্য, মানে এটা যেই অংশে রয়েছে সেই নর্থের সাথে সাউথকে কিন্তু কানেক্ট করবে। আর কি, এটা হচ্ছে একটি লজিস্টিক বি পোর্ট অবশ্যই। এবং আরো একটা জিনিস, সেটা আমরা তো বললাম সাগর মালা প্রজেক্ট, সাগর মালা প্রজেক্ট, সেই সাগর মালা প্রজেক্টের কাজ কি? যেই ভারতের মেইন, যেই 13টা মেইন পোর্ট রয়েছে তার মধ্যে কানেক্টিভিটি তৈরি করা। তো সুতরাং এটাও একটা তারই উদ্যোগ বলতে পারো। সেটা হচ্ছে ভারত মালা প্রজেক্ট, যেটা কত সালে লঞ্চ হয়েছিল? এটা হচ্ছে সাগরমালা প্রজেক্ট লঞ্চ হয়েছিল 2015 সালে। গোলাবে না কিন্তু, সাগরমালা হচ্ছে 2015 সালে। আর ভারতমালা কোনটা? ভারতমালা প্রজেক্ট। তোমরা আমাকে কমেন্ট করে বলো, আমি কিন্তু দেখবো এটা কে কে তোমরা ক্লাস করছো। ভারতমালা প্রজেক্ট কিন্তু লঞ্চ হয়েছিল 2021 সালে, গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল তৈরি করা, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, একটার সাথে আরেকটা কানেক্টেড রয়েছে, ঠিক আছে? আর ইন্ডিয়াতে মেরিটাইম ভিশন রয়েছে কত সাল অবধি? ইন্ডিয়ান মেরিটাইম ভিশন রয়েছে কিন্তু 1900, সরি আমরা তো 1900 পেরিয়ে গেছি, 2030 অবধি টার্গেট রয়েছে, ঠিক আছে? 2030 অবধি টার্গেট রয়েছে পোর্টগুলিকে আরো উন্নত করা, কানেক্টিভিটিকে আরো বাড়িয়ে তোলা। ক্লিয়ার? চলো নেক্সট, সম্প্রতি কোন ঐতিহাসিক স্থানে কার্তিক নাচ উৎসব শেষ হয়েছে? দেখো, সবকিছু যে আমাদের ভারতে হবে তার কোনো মানে নেই, এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে নেপালে। সেটা কোথায়? সেটা হচ্ছে পাটান দুবার স্কোয়ার, পাটন দরবার চত্বর যেটাকে বলা হয়, সেখানে কিন্তু কার্তিক নাচ ফেস্টিভ্যালটার নাম কি? কার্তিক নাচ ফেস্টিভ্যাল।
এবং রিসেন্টলি সেটা কিন্তু কি হয়েছে, কনক্লুড মানে হয়ে গেছে, এবং ইউনেস্কোর লিস্টে এইটা কিন্তু অলরেডি ইনক্লুডেড রয়েছে। ইউনেস্কোর হেরিটেবল লিস্ট এটা কনক্লুডেড রয়েছে 10 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী একটি উৎসব। ঠিক আছে, 10 দিন ব্যাপী একটি উৎসব। এটা কিন্তু 17th সেঞ্চুরিতে কবে শুরু হয়েছিল, 17 মানে 17th সেঞ্চুরিতে কিন্তু শুরু হয়েছিল, এবং তখন সেখানকার সিদ্ধা নারসিং সেই সময়কার রাজা ছিলেন, তিনি শুরু করেছিলেন। আর কি এখানে যদি বলি, এখানে দুটো মেন কোন রিলিজিয়াস এর তারা ফেস্টিভ্যালটা সেলিব্রেট করছে, সেটা হচ্ছে হিন্দু, অবশ্যই হিন্দু রিলিজিয়াসের, এবং কোন ভগবানের প্রতি উৎসর্গ, সেটা হচ্ছে বিষ্ণু দেবকে কিন্তু তারা সেই বিষ্ণু গডকেই পুজো করেন। আর যদি বলি ফোকাস এখানে আরো তারা কিন্তু রামায়ণের উপরেও ফোকাসড থাকে। ইউনেস্কোর ইনটেঞ্জেবল লিস্টের মধ্যেও কিন্তু এটা ইনক্লুডেড রয়েছে। আমরা প্রত্যেকে জানি 2021 সালে এই ইউনেস্কোতে ইনটেঞ্জেবল হেরিটেজের মধ্যে কিন্তু 2021 সালে আমাদের বাঙালিদের সর্বপ্রিয় উৎসব বা সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব কিন্তু ইনক্লুডেড রয়েছে। আর যদি বলে রাখি, ইউনেস্কোর বর্তমান হেড কিন্তু হয়ে গেছেন কে, খালিদ আল ইনানি, তিনি ইজিপ্ট থেকে বিলং করেন, মনে রাখবে কিন্তু। টাইফুন কালমেগি 114 জনকে হত্যা করার পরে কোন দেশের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস, নামটা মনে রাখতে হবে কারণ এমার্জেন্সি ঘোষণা হয়েছে তাই জন্য। ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জরুরি অবস্থার ঘোষণা করেছেন। তিনি হচ্ছেন কোথাকার প্রেসিডেন্ট, ফিলিপাইন্সের প্রেসিডেন্ট, এবং সেখানে ফিলিপাইন্সের ক্যাপিটাল যদি আমরা দেখি মানিলা, এখানে এডিবির হেডকোয়ার্টার রয়েছে, তাই তো, এডিবির HQ রয়েছে, গেল, মিটে গেল। এইবার সেখানে ফার্দিনান্দ মার্কোস তিনি কিন্তু ঘোষণা করেছেন কি, এমার্জেন্সি। আমরা যদি দেখি আমাদের ভারতের ক্ষেত্রে যদি এমার্জেন্সির ব্যাপার স্যাপার অ্যানাউন্স করেন, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি দেখতে পাওয়া যায়। তোমরা আমাকে কমেন্ট করে বলবে কত সালে সেটা দেখা গেছিল ভারতে। আচ্ছা, এখানে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে সেই টাইফুনটা যার নাম ছিল কালমেগি, কোথায় গেল এখানে কালমেগি লেখা আছে, কালমেগি সেই টাইফুনের ঝড়, যার স্পিড কত ছিল বলতো, স্পিড ছিল 150 কিলোমিটার পার আওয়ার বেগে। কিন্তু এই ঘূর্ণিঝড় যেহেতু ওই এলাকা প্রত্যেকে যেন সাউথ চায়না সি এলোকেটেড এলাকায়, সেখানে যেরকম ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যায় তাদেরকে কিন্তু বলা হয় কি, টর্নেডো, সরি টাইফুন। আচ্ছা, আর এখানে বলে দিলাম মেলেসা, রিসেন্টলি কিন্তু মেলেসাও এসেছিল, যার সেটা ধ্বংসাত্মক একটা স্পিড ছিল, যেটা কোথায় অ্যাটাক করেছিল, জামাইকা। তার স্পিড কত ছিল, 220 কিলোমিটার পার আওয়ার কিন্তু স্পিডে সে এসেছিল। আর ন্যাশনাল এমার্জেন্সি যেটা বলছিলাম একটু আগে, সেই ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল নাম্বার 352 তে কিন্তু উল্লেখ রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। সিবিআই কোথায় প্রথম আন্তর্জাতিক সহোদয় সম্মেলন আয়োজন, সরি সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা কিন্তু যদি এটা ভারতে এর আগে অনেকগুলো বৈঠক করেছে, যদি এবার এটা ভারতেও বৈঠকটা করতো তাহলে কিন্তু তার 31তম এডিশন হতো। ঠিক আছে, বাট এটা কিন্তু ভারতে করেনি, ভারতের বাইরে করেছে, সেই জন্য এটা ইন্টারন্যাশনালি হয়ে গেছে, এবং সেটা হয়েছে কততম, ফার্স্ট। এবং কোথায় হয়েছে, সেটা হয়েছে দুবাইতে অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনালি এটা অর্গানাইজ হচ্ছে, এবং ফার্স্ট যদি দেখি এর মধ্যে কি কি ইনক্লুড করা হবে, বুঝতেই পারছো যে এডুকেশন পলিসি নিয়ে, যার মধ্যে ন্যাশনাল NEP যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল
এডুকেশন পলিসি, এটা কিন্তু সবার আগে কবে এসেছিল 1968-এ, তারপরে 1986-এ, 1986-এ এবং তারপরে 2020-তে এই ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু এসেছে। আচ্ছা আর কি ইন্ডিয়াতে বলে দিলাম সেকেন্ডারি এডুকেশন, সেটাও ডান। এছাড়াও কিন্তু যদি দেখি সেটা হচ্ছে রুটেড উইথ উইজডম রাইজিং উইথ ভিশন, এটার থিমটা কি রাখা হয়েছে, থিম বা ট্যাগলাইন বলতে পারো, রুটেড উইথ উইজডম রাইজিং উইথ ভিশন, রাইজিং উইথ, হাতের লেখা অসম্ভব খারাপ, রাইজিং উইথ ভিশন। আর যদি দেখি তাহলে কিন্তু এরা কস্তুরী, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এরা কিন্তু কস্তুরী রঞ্জন কমিটিকে ফলো করছে, ঠিক আছে। বর্তমানে এনসিআরটির হেড কে, বর্তমানে এনসিআরটির হেড কে হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে দীনেশ সাকলান। চলো, ফিফা কোন নতুন পুরস্কার চালু করার কথা ঘোষণা করেছেন যা 2026-এর বিশ্বকাপ ড্রতে আত্মপ্রকাশ করবে? বুঝতেই পারছো, মানে শান্তি, আমরা যেটাকে বলতাম এতদিন সান্ত্বনা পুরস্কার, বাট বলতে চাইছে যে তাকেই পুরস্কারটা দেওয়া হবে যিনি এই ফুটবলের মাধ্যমে, দেখো এমনিতেই আশেপাশে এই প্রায় ওয়ার্ল্ড ওয়ার মানে শুরু হওয়ার মতো পরিস্থিতি ছিল, সেই রকম একটা জায়গায় একদম গ্লোবালি যদি কেউ শান্তি আনতে পারে খেলাধুলার মাধ্যমে, তো সেটা খুবই গুড একটা ইনিশিয়েটিভ। তো সেই জন্য কিন্তু ফিফা কি করছে, ফিফা পিস প্রাইজ ঘোষণা করেছে এবং এটা কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে 2026-এর ওয়ার্ল্ড কাপ, যেটা কোথায় হতে চলেছে, 2026-এর ওয়ার্ল্ড কাপ কোথায় কোথায় হতে চলেছে, সেটা যেটা হতে চলেছে, হোস্ট কান্ট্রি রয়েছে ইউএসএ, কানাডা এবং মেক্সিকো, সেখানে কিন্তু হোস্ট হতে চলেছে। আর কি ফিফার হেড তিনি হচ্ছেন কি গাঙ্গি ইনফ্যান্টিনো, তিনি ঘোষণা করেছেন। এছাড়াও যদি দেখি ফিফা ওমেনদেরটা কোথায় হতে চলেছে, ফিফা ওমেন হবে 2027-এ হবে এবং কোথায় হবে সেটা কিন্তু ব্রাজিলে হতে চলেছে, ঠিক আছে। আর ফুটবলের মাধ্যমে যিনি ইউনিটি নিয়ে আসছে বা ইউনিটির মাধ্যমে ফুটবল বা খেলাধুলাকে প্রকাশ করছে, তো তাদের জন্য কিন্তু এই পুরস্কারটি করা হয়েছে। আর রিসেন্টলি কিন্তু এটাও দেখেছি যে সাউথ এশিয়ান কান্ট্রির জন্য আলাদা করে একটি খেলার অ্যাওয়ার্ড কিন্তু এই ফিফা আনতে চলেছে, ঠিক আছে। চলো, ফিফা হচ্ছে আন্তর্জাতিক স্তরের খেলা আয়োজন করার জন্য একটি ফুটবলের ফেডারেশন, এটাও মনে রাখবে, ঠিক আছে। বাকি ফিফার ইনফরমেশন তোমরা কিন্তু কমেন্টে লিখবে, মানে কি বলবো, মানে নিজেদের মধ্যে কম্পিটিশন করে, কারণ এখন লাইভ ক্লাসে নেই, আমি দেখতে পাবো না, তাই জন্য তোমাদেরকে বললাম, ঠিক আছে। চলো নেক্সট, যিনি প্যারিস মাস্টার্স 2025-এর খেতাব জিতেছেন এবং বিশ্বের 1 নম্বর খেতাবের পুনরুদ্ধার করেছেন, তিনি হচ্ছেন নাম্বার ওয়ার্ল্ড প্লেয়ার হয়ে গেছেন জ্যানিক সিনার। কোন পুরস্কারটি জিতে, সেটা হচ্ছে প্যারিস মাস্টার্স খেতাবটি কিন্তু জিতেছেন এবং তিনি প্যারিস মাস্টার টাইটেলটি জেতার পরে কিন্তু নাম্বার ওয়ান প্লেয়ার হয়ে গেছে। আমাদের যেটা এক্সামের দিক থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের বিমলডনের মধ্যে অস্ট্রেলিয়ান, AUS হবে, এখানে একটা এক্সট্রা পড়ে গেছে, তারপরে রয়েছে ফ্রেঞ্চ, তারপরে রয়েছে তোমার বিমলডন, সরি এটা হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম, মানে কোনটা অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, CH, হ্যাঁ এটা ফ্রেঞ্চ, একটু হাতের লেখাটা কষ্ট করে বুঝিনিস, ফ্রেঞ্চ ওপেন, বিমলডন, আর হচ্ছে গিয়ে আরেকটা যেটা বাকি রয়ে গেল US ওপেন। তাহলে কোনটা জিতেছে দেখে নি, অস্ট্রেলিয়ান ওপেন যদি দেখি 2024-25 জিতেছে, 2025-এও কিন্তু জিতেছে। ফ্রেঞ্চ ওপেন এখনো একবারও জিততে পারেনি, উইম্বলডন কিন্তু এই বছরেরটাই জিতে নিয়েছে, প্রত্যেকেই দেখেছো, এবং US ওপেন আগের বছর জিতেছিল। এই হচ্ছে তার শিরোপা, সেগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। জ্যানিক সিনার কোথা থেকে বিলং করেন, মেলোনি দিদির কান্ট্রি থেকে, অর্থাৎ ইটালি থেকে কিন্তু বিলং করছেন কে, এই জ্যানিক সিনার, ঠিক আছে। তো চলো, তোমাদের আশা করছি এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু মনে করে ক্লাসটা সবাই দেখবে, কেমন। আজকাল তোমাদেরকে প্র্যাকটিস করালাম না, কারণ জানোই
আর কেউ যদি চাইছো আমাদের পেড ব্যাচে জয়েন করতে, অবশ্যই করতে পারো। পেড ব্যাচে জয়েন করার জন্য তোমাদেরকে এই যে নাম্বারটা বলে দিচ্ছি, দাঁড়াও বলার জন্য একটু ওয়েট করতে হবে। ও যাকে ফিরে এসেছে, 755705029। কি বললাম আবারও বলছি, 755705029। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে নিতে পারো। হোয়াটসঅ্যাপেও কল করতে পারো, কোনো সমস্যা নেই। অনেক সময় আমার নেটওয়ার্কের জন্য ফোনে কল ঢোকে না, তো কারোর আতিপাতি কথা বলার জন্য কিন্তু নয়। যাদের রিয়েলিটি মানে কি বলবো সত্যিকারের কোনো প্রয়োজন আছে তারাই ফোন করবে। আর এই যে আমাদের ব্যাচগুলো কিন্তু রানিং চলছে। ব্যাচের প্রাইস যে ম্যাম কত টাকা কি পড়বে, তোমরা কিন্তু এসএসসি তোমাদের জিডির ব্যাচ শুরু হচ্ছে, তারপরে তোমাদের এনটিপিসি এটা তো রানিং দেখালাম, ডব্লিউবি এসএসসির আমাদের ব্যাচ রয়েছে, প্লাস চয়ন ব্যাচ। চয়নটা কি? চয়ন হচ্ছে কিন্তু আমাদের পিএসসি মেইনস এর ব্যাচ, ডেসক্রিপটিভ ব্যাচ, সেটাও কিন্তু রানিং হচ্ছে। কেউ যদি নিতে চাও কুপন কোডটা ইউজ করতে পারো, NITI, ঠিক আছে, NITI কুপন কোড ইউজ করতে পারো। প্রাইস তোমাদের পড়বে, 2 দিনের ভ্যালিডিটি থাকবে 1 টাকা দিয়ে নিলে। তারপরে 369 টাকা তোমার 3 মাসের জন্য, সেটাও নিয়ে দেখতে পারো। আর 1249 ফর 1 ইয়ার, আর 1699 কিন্তু পাচ্ছ তুমি 18 মাসের জন্য। সব থেকে বেস্ট পার্ট কি শুনবে, সেটা হচ্ছে তোমাদের এই যে টেক্সট বুকের পাস প্রো ম্যাক্স সম্পূর্ণ ফ্রিতে পাবে। আনলিমিটেড মক দাও যে কোনো টপিকের উপরে, যে কোনো সাবজেক্টের এক্সামের উপরে, ঠিক আছে। তো চলো, এটা ওয়ান লাইনারে বলে যায়, পারাদীপ ফসফেটস রাহুল দ্রাবিড়কে, যেটা পারাদীপ ফসফেটস হচ্ছে একটা সারের কোম্পানি, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কিন্তু নিযুক্ত করেছে। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে কিন্তু বেস্ট অ্যাক্টর পেয়েছে কার্তিক আরিয়ান। কোন সিনেমার জন্য? চান্দু চ্যাম্পিয়ন। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আর এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। হোমওয়ার্কটা কিন্তু সবাই কমেন্ট করে লিখতে ভুলবে না, আমি কিন্তু দেখবো, আবারও বলছি আমি কিন্তু চেক করব, সবাই হোমওয়ার্কটা অবশ্যই করবে। চলো, ক্লাসটা এখানেই। আজকে রিভিশন, এটাতে রিভিশন করানো পসিবল নয়, তোমাদেরকে রিভিশনটা করালাম না। রিভিশনটার জন্য আবার নেক্সট একটা ক্লাস করিয়ে দেবো। তো চলো, ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে যেখানেই যাবে, আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানাবে যেটা হোমওয়ার্ক দিয়েছি সেটা, ঠিক আছে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন ক্লাসে। টাটা।